ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? এই তো স্যার ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু অসুস্থ, দোয়া করিও। তবে ক্লাস নেওয়ার আচ্ছা মতো স্যার। ইনশাআল্লাহ সুস্থ আছি। একটু ব্যথা হচ্ছে কোমরে, হ্যাঁ। ওষুধ টষুধ খাইতেছি, দোয়া করবা সবাই। যাক আলহামদুলিল্লাহ। আজকে হলো অধ্যায় 2, এটা হলো ক্লাস নাম্বার 7। এই অধ্যায়ে আসলে আজকের বেশ কিছু আলোচনা আসছে থিওরির উপরে। আমাদের 14টা পৃষ্ঠা, এই জন্য একটু দ্রুত আগাতে হবে। এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয়সমূহকে প্রধানত 6টি অংশে ভাগ করা যায়, যা নিম্নরূপ। দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলবো। হিসাব চক্র, জাবেদা, সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা, অর্থাৎ জাবেদার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, আমরা শ্রেণী বিভাগ নিয়ে আলাপ করব না। খতিয়ান, বিশেষ জাবেদা বা সহকারী জাবেদা, আর নগদান বই, এই 6টি অংশে বিভক্ত করে এখানে আজকের আলোচনা রাখা হচ্ছে। পূর্ববর্তী ক্লাসসমূহে প্রথম 3টি অংশ আলোচনা করা হয়েছে, এখন আমরা চতুর্থ অংশে আলোচনা করব। চতুর্থ অংশে আমাদের মূল কাজটা হলো আসলে খতিয়ান। এই অংশের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ: খতিয়ানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, মানে খতিয়ান বলতে আমরা কি বুঝি এবং খতিয়ানের কি কি বৈশিষ্ট্য আছে। খতিয়ানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, খতিয়ানের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, খতিয়ান প্রস্তুত করার নিয়মাবলী, খতিয়ানের নমুনা বা ছক। তো খতিয়ানের সংজ্ঞা যেটা আছে তোমরা হয়তো জানো এর মধ্যে, তাও একটু বলি। যে বইতে কারবারি লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস করে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। অর্থাৎ এখানে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হবে, এই জন্য খতিয়ানকে ইংলিশে বলা হয় পার্মানেন্ট স্টোর হাউস অফ অ্যাকাউন্টস। এটা একটা হলো স্থায়ী ভান্ডার, তথ্য ভান্ডার। এখানে শ্রেণীবিন্যাস করা হবে, যেমন আমরা ক্রয়ের জাবেদাও লিখি, বিক্রয়ের জাবেদা লিখি, বেতনের জাবেদা লিখি, মজুরি সবই লিখি জাবেদায়। কিন্তু খতিয়ান করতে গেলে আমরা একটা হিসাবের নাম দিব উপযুক্ত, যেমন ক্রয় হিসাব। এখানে শুধু বিক্রয়ের উদ্দেশ্যে যে জিনিসগুলা কিনবো তখন সেখানে ক্রয় হিসাবে ওগুলাই আসবে। আবার বিক্রয় হিসাব বলতে আমরা যেগুলি বিক্রয়ের উদ্দেশ্যে কিনেছিলাম সেগুলা বিক্রয় বুঝাইলে তখন আমরা বিক্রয় হিসাবে নিব। এই হলো খতিয়ানের সংজ্ঞা। তার মানে খতিয়ান হলো ইজ দ্য পার্মানেন্ট স্টোর হাউস অফ ট্রানজেকশনস। বৈশিষ্ট্যের মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যেগুলি থাকলে আমরা এটাকে খতিয়ান বলবো। প্রতিটি হিসাবের জন্য আলাদা আলাদা শিরোনাম, যেমন ওই যে বললাম ক্রয় হিসাব। সুনির্দিষ্ট ছক অনুসারে হিসাব সমূহ খতিয়ানে লিপিবদ্ধ করা হবে। সুনির্দিষ্ট ছক বলতে বর্তমানে খতিয়ানের ছককে আমরা 2 ভাগে ভাগ করে আলাপ করি, একটা হলো সনাতন, একটা হলো চলমান বা আধুনিক। ছক অনুসারে প্রতিটি খতিয়ানের 2টি দিক থাকবে, একটি হলো ডেবিট, অন্যটি ক্রেডিট। যদি আমরা টি ছক করি তাহলে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ থাকে। আর যদি চলমান ছকও করি তাহলে একটা টাকার ঘর আমাদের ডেবিট, একটা টাকার ঘর থাকে ক্রেডিট। তারিখের ক্রম অনুসারে লেনদেন সমূহ খতিয়ানে লিপিবদ্ধ করা হয়। তারিখের ক্রম যেটা আমরা জাবেদায়ও বলেছিলাম সেটা কিন্তু খতিয়ানেও মানা হবে, অর্থাৎ তারিখের ক্রমকে অ্যাভয়েড করে, অর্থাৎ তারিখের সিরিয়ালটা নষ্ট করে আমরা কিন্তু কোনো লেনদেন হিসাবের খাতায় লিখি না। খতিয়ানে জাবেদা পৃষ্ঠা লেখার জন্য ঘর থাকে, খতিয়ানে একটা ঘর থাকে জাবেদা পৃষ্ঠা লেখা জন্য, অর্থাৎ জাবেদার কত নাম্বার পৃষ্ঠা থেকে এই খতিয়ানের লেনদেনগুলি আনা হলো। যেমন মনে করো তুমি ক্রয় হিসাব করতেছো, এখন ক্রয় হিসাবের জাবেদা তো আমাদের বিশাল ভলিউম থাকতে পারে, কয়েকশো পৃষ্ঠাও থাকতে পারে। এখন এই ক্রয় হিসাবটা জাবেদার কোন কোন পৃষ্ঠা থেকে আনা হলো ওইটা ওই প্রতিটি লেনদেনের পাশে খতিয়ান পৃষ্ঠার করে আমরা লিখে রাখি, যাতে করে লেনদেনের উৎপত্তি স্থল জানার জন্য আমি জাবেদার প্রতিটি পৃষ্ঠাকে উল্টাতে না হয়। আমি এখানে দেখবো যে 13 নম্বর পৃষ্ঠা থেকে আনা হয়েছে, তাহলে আমি জাবেদার 13 নম্বর পৃষ্ঠায় চলে যাব। আমি যদি দেখি যে এটা 100 নম্বর পৃষ্ঠা থেকে আনা হয়েছে, তাহলে আমি 100 নম্বর পৃষ্ঠায় চলে যাব। খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে টাকার ঘর থাকে। এরপর হলো নির্দিষ্ট সময় শেষে প্রতিটি খতিয়ানের জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। জের বা উদ্বৃত্ত নির্ণয় বলতে খতিয়ানের যে দিকটা বড় হবে সেই দিক যোগ করে যোগফল উল্টা দিকে নিয়ে একটা ডিফারেন্স বের করা হয়। যেমন মনে করো তুমি ক্রয় হিসাব করতেছ, ক্রয় হিসাবের ডেবিট দিকের যোগফল 1 লাখ, ক্রেডিট দিকে কোনো কারণে 20,000 টাকা আছে, তাহলে ডেবিট দিকের যোগফল 1 লক্ষ টাকা ডেবিট দিকেও লিখবো এবং ক্রেডিট দিকেও লিখবো। কিন্তু ক্রেডিট দিকে উপরে লেনদেন আছে মাত্র 20,000, তাহলে ক্রেডিট দিকটা কিন্তু আমরা সমান করতে পারি নাই এখনো। তাহলে সমান করার জন্য ওখানে 1 লাখ থেকে 20,000 টাকা বাদ দিয়ে 80,000 টাকার একটা ব্যালেন্স লেখা হবে। এটাকে বলা হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় বা জের টানা। খতিয়ানকে পাকা বই বা চূড়ান্ত বই বলা হয়। আগেই বলা হচ্ছে এটা একটা পাকা বই, কারণ জাবেদা অনেক সময় হারিয়ে যেতে পারে, আমরা ফেলেও যেতে পারি, কিন্তু খতিয়ানকে আমরা সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করি।
তারপরের আলোচনার বিষয় হলো খতিয়ানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। খতিয়ানের বহুমুখী ব্যবহারের কারণে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানকে কিন্তু কিং অফ বুকস অফ অ্যাকাউন্টস বলা হয়। নিম্নে খতিয়ানের প্রয়োজনীয়তা বা সুবিধা বর্ণনা করা হলো। এই আইটেমগুলোর মধ্যে প্রথমে আছে খতিয়ানের সমস্ত হিসাব স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়। খতিয়ানের মাধ্যমে হিসাবের ভুল ত্রুটি ধরা পড়ে এবং সাথে সাথে সংশোধন করা যায়। খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা যায়। রেওয়ামিল মানে হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য একটি তালিকা। এ লিস্ট অফ অ্যাকাউন্টস ব্যালেন্স ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে ব্যক্তি খতিয়ানে খাতের দেনা পাওনা সহজে নির্ধারিত হয়। যেমন মনে করো রহিম ট্রেডার্সের কাছে আমরা পণ্য বিক্রয় করি বিভিন্ন সময়ে ধারে, তাহলে আমি যদি রহিম ট্রেডার্সের একটা হিসাব তৈরি করে রাখি, খতিয়ান করি, তাহলে আমি রহিম ট্রেডার্সের হিসাবটা দেখেই বুঝতে পারবো যে রহিম ট্রেডার্সের কাছে আমরা বছরের শেষে বা মাসের শেষে কত টাকা পাওনা আছি। অনুরূপভাবে কোনো পাওনাদার যদি আমাদের কাছে টাকা পায়, আমরা একাধিকবার তাদের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করি, তখন আমি যদি খতিয়ান তৈরি করি পাওনাদারের উপরে, তখন আমি সহজে বুঝতে পারবো যে বছরের শেষে বা মাসের শেষে ওই পাওনাদার আমার কাছে কত টাকা পাওনা আছে। এরপরে বলা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা, অর্থাৎ সংখ্যার দিক থেকে হিসাবগুলো শুদ্ধ কিনা। সংখ্যার দিক থেকে শুদ্ধতা মানে হলো, যেমন মনে করো আমি 1000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে ক্রয় হিসাব ডেবিট 1000, নগদান হিসাব ক্রেডিট 1000। কিন্তু কোনো কারণে আমি যদি ক্রয় হিসাবে 1000 টাকাই তুললাম, কিন্তু নগদান হিসাব যে খতিয়ান হবে সেখানে আমি ক্রেডিট পাশে 100 টাকা তুললাম শূন্য একটা বাদ দিয়ে, তাহলে কিন্তু আমাদের যে রেওমিল তৈরি করা হবে সেই রেওমিলে কিন্তু এই ভুলটা উদ্ঘাটন হয়ে যাবে। এজন্য গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। প্রতিটি হিসাব খাত সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রত্যেকটি খাতের কত খরচ, কত আয়, কত ব্যয়, কত ক্রয়, কত বিক্রয় সবই আমরা ধারণা পাইতে পারি। কিন্তু জাবেদা থেকে ধারণা নেওয়াটা খুব কঠিন। কারণ জাবেদা তো হলো প্রত্যেকটা মাসে কয়েক হাজার ক্রয় বিক্রয় হচ্ছে। তাহলে সেগুলি থেকে ধারণা নিতে গেলে এগুলো বসে বসে যোগ বিয়োগ করতে হবে। অন্তত অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। এটা খতিয়ান তৈরি করা থাকলে আমরা নির্দ্বিধায় বলতে পারি একটা ধারণা পেয়ে যাব। এরপরে খতিয়ানের মাধ্যমে ব্যবসায়ী নির্দিষ্ট সময় শেষে লাভ ক্ষতি নিরূপণ করতে পারে, তার প্রতিষ্ঠানের আয় ব্যয় নির্ণয় করতে পারে। খতিয়ান হইতে বহু নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যায়, অনেক ধরনের তথ্য পাওয়া যায়। যেমন মনে করো আমরা কত টাকার পণ্য ক্রয় করেছিলাম, কত টাকার বিক্রয় করেছিলাম, তাহলে আগামী বছর কত টাকার ক্রয় করব, কত টাকার বিক্রয় করব, তাহলে সেখানে কিন্তু আমাদের বিশাল একটা সিদ্ধান্তের বিষয় থাকে। এই সিদ্ধান্তগুলো নিতে গেলে আমাদেরকে খতিয়ানের সাহায্য নিতে হয়, সহযোগিতা নিতে হয় আমাদেরকে। এরপরে খতিয়ান থেকে তথ্য বিশ্লেষণ করে কারবার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। খতিয়ানের উদ্বৃত্তের সাহায্যে ব্যয় নিয়ন্ত্রণ ও আয় বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ মানে কি? অপ্রয়োজনীয় কোনো ব্যয় থাকলে সেটাকে আমরা কম করার চেষ্টা করব বা করারই চেষ্টা করব না, এটা কি বলা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমাদের আয় বৃদ্ধি পেয়ে যাবে। কারণ আমরা যখন এই ব্যয়কে কন্ট্রোল করে ফেলবো তখন স্বাভাবিকভাবে আমাদের আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। খতিয়ান হিসাবে স্থায়ী ভান্ডার হিসাবে কাজ করে। এর পরের আলোচনা হলো আজকে খতিয়ানের প্রকার ভেদ বা শ্রেণী বিভাগ। বলা হচ্ছে মাঝারি বা বড় আয়তনের ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন বেশি হয়, তাই সেসব ক্ষেত্রে কাজের চাপ ও কাজের সুবিধার জন্য লেনদেনের প্রকৃতি অনুযায়ী খতিয়ানগুলোকে নিম্নোক্ত ভাগে বিভক্ত করা হয়। খতিয়ান 3 প্রকার: সাধারণ খতিয়ান বা অব্যক্তিবাচক খতিয়ান। অব্যক্তিবাচক, অব্যক্তিবাচক মানে কি? যেগুলি আয় বা ব্যয় বোঝায়, যেমন বেতন, মজুরি, ক্রয় বিক্রয়। নিয়ন্ত্রণকারী খতিয়ান এটি আবার 2 প্রকার, অর্থাৎ দেনাদার খতিয়ান এবং পাওনাদার খতিয়ান। নিয়ন্ত্রণকারী খতিয়ান মানে হলো যে খতিয়ানগুলি অন্য খতিয়ানকে নিয়ন্ত্রণ করে। যেমন মনে করো আমরা দেনাদার হিসাব করলাম, দেনাদার হিসাব করলে এই দেনাদারের মধ্যে কিন্তু আমাদের কয়েকশো দেনাদারের হিসাব আসবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তখন আমরা আবার সহকারী খতিয়ান করব, যাতে আমাদের সহকারী খতিয়ান সবগুলি যোগফল আর দেনাদার খতিয়ানের যোগফল মিলে যায়। মিলে গেলে আমরা বুঝবো যে আমাদের দেনাদারের মধ্যে কোনো ধরনের অসুবিধা হয় নাই। যেমন একটা সহজ উদাহরণ দিই, তুমি 10 জনের কাছে টাকা পাও, মোট 1 লক্ষ টাকা। এখন এই 10 জনের কাছে কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 5,000, এইভাবে পাও তুমি। তখন তুমি যখন 3 নাম্বার খতিয়ানটা তৈরি করবা, সহকারী খতিয়ান, তখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যালেন্স নিয়ে তুমি যাচাই করতে পারবা যে এদের ব্যালেন্সগুলি যোগ করলে আমার 1 লক্ষ টাকা হয় কিনা। যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে দেনাদার খতিয়ান মোটামুটি রাইট, অর্থাৎ
ভুল হলে তো ধরা খেয়ে যেত কোনো না কোনো জায়গার কারণে, কিন্তু ধরা খায় না যেহেতু এটা আনুপাতিক হারে মোটামুটি আমরা শুদ্ধ বলতে পারি। পাওনাদার খতিয়ানও একই রকম হইতে পারে, এটারও একটু পাওনাদার সহকারী খতিয়ান আছে, এই জিনিসগুলো। এরপরেও একটু জানানোর জন্য বলা হচ্ছে সাধারণ খতিয়ান। ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব ব্যতীত কারবারের সকল প্রকার আয় দায় যেটা বললাম সে সকল খতিয়ান রাখা হবে। নিয়ন্ত্রণকারী খতিয়ান, কোনো প্রতিষ্ঠানে যে সকল দেনাদার খতিয়ান বা পাওনাদার খতিয়ান তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা হিসাব না রেখে একটি সাধারণ দেনাদার হিসাব ও পাওনাদার হিসাবের মাধ্যমে যে খতিয়ান সংরক্ষণ করা হয় তাকে নিয়ন্ত্রণকারী খতিয়ান। নিয়ন্ত্রণকারী খতিয়ানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো দেনাদার, একটা হলো পাওনাদার। দেনাদারকে আমরা প্রাপ্য হিসাবে বলতে পারি, পাওনাদারকে আমরা প্রদেয় হিসাব খতিয়ানও বলতে পারি। আচ্ছা, তো এই জিনিসগুলো আর আমি এখানে আলাপ করব না, কারণ অঙ্ক আছে সামনে, অঙ্কে যাব একটু। খতিয়ান প্রস্তুত করার নিয়মাবলী। লেনদেন থেকে বা জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করতে হবে। লেনদেন থেকে হিসাব খাত নির্ণয় করতে হবে। তো লেনদেন থেকে হিসাব খাত নির্ণয় মানে তো আমরা জাবেদা করে ফেলবো আগেই। অনেক সময় জাবেদা ছাড়াও কিন্তু সরাসরি খতিয়ান করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমরা লেনদেন থেকে হিসাব খাতগুলো নির্ণয় করে নিতে হবে, তবে সেটা আমরা কমই প্র্যাকটিস করাই তোমাদের লেভেলে। আমরা তোমাদেরকে সবাইকে বলি, যদি পরীক্ষায় শুধু খতিয়ানও আসে, তুমি রাফে হলেও লেনদেনগুলির জন্য জাবেদা করে ফেলবা খুব দ্রুততার সাথে, তাহলে তোমার আর খতিয়ান তৈরি করতে বললে খতিয়ানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রতিটি হিসাবের জন্য একটি করে খতিয়ান তৈরি করতে হবে। প্রত্যেকটা হিসাব, যেমন ক্রয় হিসাব একটা খতিয়ান, বিক্রয় হিসাব একটা, নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব। এজন্য কয়টি খতিয়ান হবে, আমাদেরকে সবগুলো লেনদেন বিচার বিশ্লেষণ করে বা জাবেদা তৈরি করে তারপরে সেখান থেকে খুঁজে বের করতে হবে যে আসলে আমাকে কয়টি খতিয়ান করতে হবে। খতিয়ানের ছক বা কাঠামো আঁকতে হবে, হয় আধুনিক না হয় সনাতন। তবে যদি কোনো পরীক্ষায় মেনশন করে দিয়ে যে আধুনিক ছকে বা সনাতন ছকে, তখন কিন্তু আবার সেটাই করতে হবে। আর কিছু বলার না থাকলে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাতে অংশগ্রহণ করবা, এটাই আমি বলতে চাই। এরপরে ছকের ঠিক উপরে মাঝ বরাবর হিসাবের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ আমরা যে ছকটা আঁকবো খাতার মধ্যে, ওই আঁকা ছকের একদম মিডল বরাবর হইতে হবে, যাতে আমাদের শিরোনামগুলি একটা ব্যালেন্সফুল অবস্থায় থাকে। আমরা যাতে এদিকে, যেমন কারো চোখ যদি একটু বড় ছোট হয় তখন আমরা টেরা চোখা বলি, অনুরূপ ভাবে আমাদের হিসাব টেরা হয়ে যেতে পারে কখন, যদি হিসাবের উপরের শিরোনাম, একটু সাউন্ডগুলো বন্ধ করে দাও বাবজান, সাউন্ড গুলো একটু বন্ধ করে দাও, অনুরোধ করতেছি। আচ্ছা, তাহলে খতিয়ানের যে ছকটা আমরা আঁকবো তার মাঝ বরাবর করে যেন আমরা শিরোনামগুলো লিখি, যাতে আমাদের লেখার মধ্যে একটা সৌন্দর্য থাকে। ছকের প্রথম কলামে ধারাবাহিকভাবে লেনদেনগুলো তারিখ লিখতে হবে। তারপরে হলো খতিয়ানের প্রারম্ভিক জের দেয়া থাকলে তা খতিয়ানে ব্যালেন্স হিসাবে শুরু করতে হবে। অনেক সময় খতিয়ান, মনে করো তুমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে খতিয়ান তৈরি করবে, 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 বা 29 তারিখ পর্যন্ত, তাহলে 1 তারিখে কিছু ব্যালেন্স দেওয়া থাকলে সেটাকে ব্যালেন্স লিখে বা উদ্বৃত্ত আনিতে হইলে লিখে তোমাকে এই টাকাটা আগে আনতে হবে, তারপরে লেনদেনগুলো আনতে হবে। লেনদেন থেকে বা জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর কাজ করতে হবে। এরপরে হলো ডেবিট ও ক্রেডিট কলামে টাকার পরিমাণ লিখতে হবে। স্থানান্তরের পর খতিয়ানের যে নির্ণয় করতে হবে, খতিয়ান বা পৃষ্ঠা বা সূত্র লিখতে হবে। এরপরে খতিয়ানের নমুনা বা ছক দেখানো হয়েছে, দেখো দুইটা। প্রথমটা হলো চলমান ছক বা আধুনিক ছক, শিরোনাম লিখবা, হ্যাঁ, তারপরে হলো তারিখ, হিসাবের নাম, সূত্র অথবা জাবেদা পৃষ্ঠা বলা হয়। তো আমরা এই আমাদের এই মহাদেশে আমরা এটাকে, বা বাংলাদেশে আমরা জাবেদা পৃষ্ঠা নামেই বেশি লিখি। উন্নত বিশ্বগুলো তারা জাবেদা পৃষ্ঠা না লিখে তারা সূত্র লিখে, কারণ হলো তারা অনেক সময় জাবেদা তৈরি করে না, তারা সূত্র নাম্বার দিয়ে রাখে। যেমন মনে করো লেনদেনটার সূত্র নাম্বার কত, তখন ওই জাবেদা পৃষ্ঠার ঘরে যেমন আমরা লেনদেনটার উৎস খুঁজি, তারা সূত্র ধরে উৎস খুঁজে যে এত নাম্বার সূত্রে এই জিনিসটা আছে, আমরা সেখানে যাব। এখানে সূত্র মানে হলো তাদের কোনো একটা চালান নাম্বার, বাউচার নাম্বার বা লেনদেনের নাম্বার, তারা যেটাকে মেনশন করে আর কি। এরপরে ডেবিট আর ক্রেডিট দুইটা টাকার ঘর থাকবে। ডেবিট লেনদেনের ক্ষেত্রে ডেবিট টাকার ঘরে, ক্রেডিট লেনদেন ক্রেডিট ঘরে। আবার সাথে সাথে চলমান ছকে কিন্তু ব্যালেন্স হয়ে যায়। কেমন? যেমন তোমাকে আমি নর্মালি বলি, তুমি নগদান হিসাব করতেছো, শিরোনামে লিখলে 1 তারিখ মূলধন হিসাব, টাকাটা লিখলা ডেবিট ঘরে 1 লক্ষ টাকা। তাহলে যেহেতু আর কোনো লেনদেন নাই, তাহলে তোমার ডেবিট ব্যালেন্সের ঘরে লিখে দিতে হবে 1 লক্ষ টাকা। আবার যদি মনে করো তুমি 2 তারিখে নগদে ক্রয় করলা 20,000 টাকার পণ্য, তাহলে ক্রয় হিসাব লিখলা, সেখানে তুমি যেহেতু নগদান হিসাব করতেছো, নগদান হিসাবটা কিন্তু ক্রেডিট হয়েছে 20,000, তাহলে ক্রেডিট ঘরে লিখলা 20,000। এখন তোমাকে ব্যালেন্স করে ডেবিট ঘরে লিখতে হবে 80,000। কিভাবে?
আগে ছিল এর আগের লেনদেনে ডেবিটে ছিল 1 লক্ষ টাকা ব্যালেন্স, এখন ক্রেডিট হয়ে গেছে 20,000, তাহলে তোমার এখন ডেবিট ব্যালেন্স হয়ে গেল 80,000 টাকা। এইভাবে। এরপরে হলো টি ছক বা সনাতন ছক বলা হয়। এখানে পৃষ্ঠাকে একেবারে মধ্যখানে সমান করে 2 ভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে ডেবিট এবং ক্রেডিট 2টা দিক থাকবে। ডেবিট দিকে আমাদের কলাম থাকবে 4টা তারিখ, হিসাবের নাম বা বিবরণ, সূত্র বা জাবেদা, পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকেও তারিখ, হিসাবের নাম, সূত্র, জাবেদা, পৃষ্ঠা বা টাকা। তো এখানে যেটা বলবো, কেউ টি ছক করলে যেটা তোমার পৃষ্ঠাকে 2 ভাগে ভাগ করেছে, যেমন মনে করো ওই যে ডেবিটের পরে যে টাকার লাইনটা আছে আর ক্রেডিটের তারিখের পূর্বের যে লাইনটা আছে, এটাকে একটু ডাবল করে দিবা। কারণ ডাবল করে দেওয়ার মানে কি, তুমি বুঝালা যে আমি এখানে খাতাকে 2 ভাগে বিভক্ত করলাম। এটা না করলেও চলে, তাও আমি ব্যক্তি জীবনেও করেছি, তোমাদের জন্য এটা একটা পরামর্শ থাকলো। যদি টি ছক করো তাহলে যেটা মধ্যবর্তী লাইন বুঝাবে সেটাকে একটু ডাবল করে দিবা। আর এখানে লেনদেনগুলি লেখার নিয়ম হলো, ডেবিটটা লিখবা ডেবিট দিকে, ক্রেডিটটা ক্রেডিট দিকে। যেমন একটু আগে যে মৌখিক উদাহরণটা দিলাম আমি, যে তুমি নগদান হিসাব করতেছো, 1 তারিখে লিখলা মূলধন হিসাব, ডেবিট দিকে টাকা 1 লক্ষ টাকা। 2 তারিখে ক্রেডিট দিকে লিখলা ক্রয় হিসাব, ক্রেডিট করে 20,000 টাকা। এই পদ্ধতিতে কিন্তু সাথে সাথে ব্যালেন্সিং হবে না। এই পদ্ধতিতে মাসের শেষে বা সপ্তাহের শেষে বা নির্দিষ্ট সময় শেষে তোমাকে যে দিক বড় হবে সেই দিক যোগ করে যোগফলটা উল্টা দিকে নিয়ে তারপরে ব্যালেন্স করতে হবে। আর চলমানই যে হলো ব্যালেন্স সিডিবিডি হতে হয়। হবে সনাতনে। আর আধুনিকে এটার দরকার নাই। আধুনিক তো লেনদেন যেদিন লিখবো সেই দিনই আমার ঘটনা শেষ, আমি ব্যালেন্সের করে নিয়ে যাচ্ছি। এই জন্য ব্যালেন্স সিডি অথবা ব্যালেন্স বিডি এটা আসবে সনাতন ছকে অঙ্ক করলে। আর আধুনিক ছকে ব্যালেন্স লিখতে হয় না, কারণ ব্যালেন্সের জন্য আলাদা ঘরই করা আছে, সেখানেই আমাদের পোস্টিং গুলা সরাসরি চলে যাবে। এই জন্য ওটাকে চলমানও বলা হয়, অর্থাৎ লেনদেন ঘটার সাথে সাথেই আমরা আমাদের টার্গেটে দ্রুত পৌঁছে যেতে পারবো। তো বর্তমানে যেটা বলছিলাম তোমাদেরকে একটু আগেও, সেটা হলো প্রশ্নে যদি কিছুই উল্লেখ না থাকে যে তুমি কোন ছকে খতিয়ান করবা, তাহলে তুমি চলমান ছকটাই অনুসরণ করে চলবা। যেহেতু আমরা বর্তমান জগতের মানুষ, তাহলে বর্তমানে যেটা বেশি প্রচলিত আমরা সেটাতেই অগ্রসর হওয়ার চেষ্টা করব। আর যদি তোমাকে সনাতনে তৈরি করার জন্য বলে দে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই চলমান করলে তোমাকে মার্কস দিবে না। আর যদি চলমান বলে তাহলে তো চলমানই করতে হবে। অর্থাৎ প্রশ্নে যদি কোনো নির্দিষ্ট ছকের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকে, তোমাকে সেই ছকেই অনুসরণ করতে হবে। আর যদি কোনো ছকের কথা নির্দিষ্টভাবে বলা না থাকে, তাহলে তোমার ইচ্ছা, তবে আমি বলবো তোমার ইচ্ছাটা পূরণ করবা তখন চলমান ছকের মাধ্যমে। খতিয়ান সংক্রান্ত সাধারণ সমস্যা ও সমাধান। এবার একটা সমস্যার কথা তোমাদের সাথে আলাপ করি। নিম্নলিখিত লেনদেনগুলো হতে জনাব আহমেদ এর বইতে খতিয়ান উদ্বৃত্ত সমূহ প্রস্তুত করো। 2019 জানুয়ারি 1 নগদ 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। জাবেদাটা নিশ্চয়ই মনে পড়ে গেছে। এর মধ্যে জানুয়ারির 5 নগদে পণ্য ক্রয় করা হলো 70,000 টাকা। জানুয়ারি 10 নগদে বিক্রয় করা হলো 80,000 টাকা। তারপরে জানুয়ারির 15 মিস্টার হাবিবের নিকট পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা। জানুয়ারির 20 মিস্টার কবিরের নিকট হতে পণ্য ক্রয় করা হলো 50,000 টাকা। 25 তারিখ মিস্টার হাবিবের নিকট থেকে পাওয়া গেল 50,000 টাকা। 30 তারিখ মিস্টার কবিরকে প্রদান করা হলো 30,000 টাকা। এখন এই যে লেনদেনগুলো তুমি দেখো, প্রথমটা জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। 5 তারিখ হলো ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। 10 তারিখ হলো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। 15 তারিখ মিস্টার হাবিব অথবা প্রাপ্য হিসাব মিস্টার হাবিব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 20 তারিখ ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব মিস্টার কবির, অথবা শুধু প্রদেয় হিসাবও লিখতে পারো। তবে আমি যেটা ফলো করি সেটা হলো প্রদেয় হিসাব প্রাপ্য হিসাব লিখার সাথে সাথে হাইপেন দিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামটা লিখে দিতে চাই। এরপরে 25 তারিখ মিস্টার হাবিবের নিকট থেকে পাওয়া গেল নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব মিস্টার হাবিব ক্রেডিট। তারপরে মিস্টার কবিরকে প্রদান করা হলো প্রদেয় হিসাব মিস্টার কবির ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমরা এগুলির খতিয়ানের কথা চিন্তা করে নিই যে কয়টা হবে, তাহলে খেয়াল করো। নগদান হিসাব একটা হচ্ছে, মূলধন হিসাব একটা হচ্ছে, 2টা হলো, ক্রয় হিসাব একটা 3টা, বিক্রয় হিসাব একটা 4টা, হাবিব হিসাব বা প্রাপ্য হিসাব হাবিব একটা 5টা,
প্রদেয় হিসাব, কবির হিসাব একটা ৬টা, এই ৬টা। তাহলে এখান থেকে আমরা ৬টা খতিয়ান পাবো। আমাদেরকে ৬টি ছক আঁকতে হবে। এখন এটা সনাতন আধুনিক দেখো ২ পদ্ধতিতেই সম্ভবত দেখানো হয়েছে। ও এখানে তারা আবার সমাধানের আগে দেখো লিখে দিয়েছে, লেনদেনগুলো হতে খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে কোন হিসাব যেন বাদ না পড়ে সেজন্য হিসাব সমূহের একটা তালিকা প্রস্তুত করে নিবা তোমরা, যেটা আমরা মৌখিকভাবে প্রস্তুত করে ফেলছি আগেই। তাহলে নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এই প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাবগুলির সাথে হাইফেন দিয়ে একটু নামগুলা লিখে দিবা। তাহলে প্রাপ্য হিসাব কে, প্রদেয় হিসাব কে, আমাদের বুঝতে সুবিধা হবে। আর নাম না লিখলেও চলবে, তোমাকে নাম লিখার জন্য মার্কস বাড়াবো না, মার্কস কমাবো না। আচ্ছা, এবার খতিয়ান চলমান যে ছক অনুসারে দেখো নগদান হিসাবটা দেখানো হচ্ছে। মূলধন 2 লক্ষ টাকা ডেবিট ঘরে ছিল, ডেবিট ব্যালেন্সের করে দেখানো হয়েছে। ক্রয় হিসাব 5 তারিখ, ক্রয় এটা ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়, এই জন্য নগদের ক্রেডিট ঘরে 70,000, তাহলে ব্যালেন্সের করে দেখানো হলো 1,30,000 বিয়োগ হয়ে গেছে। বিক্রয় করলে টাকা আসে, ডেবিট ঘরে 80,000, তাহলে আগেও ডেবিট ব্যালেন্স ছিল 1,30,000, এখন আসলো আরো 80,000, তাহলে আমাদের ব্যালেন্স সৃষ্টি হলো 2,10,000। প্রাপ্য হিসাব হাবিব, হাবিব থেকে আমরা টাকা পাচ্ছি 50,000, নগদের ঘরে ডেবিট হলো, আবার যোগফল ব্যালেন্সে আরো বেড়ে গেল, কারণ আগে ছিল 2,10,000, এখন পেয়েছি 50,000, তাহলে মোট হয়ে গেল 2,60,000 টাকা। তারপরে প্রদেয় হিসাব কবির, তাকে টাকা আমরা পরিশোধ করলাম 30,000, তাহলে যেহেতু ব্যালেন্স ছিল আমার কাছে ডেবিট আর এটা হয়ে গেল ক্রেডিট, তাহলে বিয়োগ করে 2,30,000। তাহলে আমরা চলমান যে ছক হওয়ার কারণে আমরা কি বুঝলাম, আমাদের মাসের শেষে নগদের ব্যালেন্স আছে 2,30,000 টাকা, এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এরপরে খেয়াল করো একটু, মূলধন হিসাব একটা মাত্র লেনদেন আছে, তাহলে মূলধন হিসাবটা হলো ক্রেডিট, জাবেদা যেটা ছিল। তাহলে শিরোনামের ঘরে জানুয়ারির 1 তারিখ তারিখের ঘরে দিয়ে নগদান হিসাব লিখলাম, আর এখানে আমরা লিখে দিলাম ক্রেডিট ঘরে, আর ক্রেডিট ব্যালেন্সের ঘরে শেষ। ক্রয় হিসাব, এখানেও দেখো 2টা লেনদেন আসতেছে, একটা ক্রয় আমরা নগদে করেছিলাম, এই জন্য নগদান হিসাব লিখে ক্রয় ডেবিট হয়, ডেবিট ঘরে 70,000, আর ব্যালেন্সেরও ডেবিট ঘরে 70,000। আবার 20 তারিখ আমরা ধারে কিনেছিলাম, প্রদেয় হিসাব কবির 50,000 ডেবিট, তাহলে ক্রয়ের ব্যালেন্স হলো 1,20,000 টাকা এবং ডেবিট ব্যালেন্স। এরপরে বিক্রয় হিসাব, এখানে 2টা বিক্রয়, 10 তারিখেরটা নগদ, 15 তারিখেরটা হলো ধারে। নগদান হিসাব লিখে ক্রেডিট, বিক্রয়ের ব্যালেন্স সাধারণত ক্রেডিট, এই জন্য ক্রেডিট ঘরে লিখলাম, ক্রেডিট ব্যালেন্সের ঘরে লিখলাম 80,000। আবার জানুয়ারির 15 তারিখ প্রাপ্য হিসাব হাবিব লিখে ক্রেডিট 60,000, তাহলে মোট হয়ে গেল 1,40,000 ব্যালেন্স। প্রাপ্য হিসাব, এখানে প্রথমে হলো 15 তারিখে আমরা বিক্রয় করেছি, তাহলে প্রাপ্য হিসাবটা তখন ডেবিট, তাহলে বিক্রয় হিসাব দিয়ে ডেবিটের ঘরে লিখলাম 60,000, ডেবিট ব্যালেন্সের ঘরে 60,000। জানুয়ারির 25 তারিখ তাদের কাছ থেকে কিছু টাকা আমরা পেয়েছি, টাকা পাইলে আমাদের জাবেদা কি হয়েছিল, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব এটা শিরোনামে লিখলাম হিসাবের নামের ঘরে, আর যেহেতু প্রাপ্য হিসাবটা ক্রেডিট, ক্রেডিট ঘরে লিখলাম 50,000, তাহলে এখন ব্যালেন্স আছে আর 10,000, মানে তাদের কাছে আমরা এখন আর 10,000 টাকা পাই। প্রদেয় হিসাব 2টা ঘটনার দ্বারাই সৃষ্টি হয়েছে, একটা হলো ক্রয় হিসাব, যেদিন কিনলাম ধারে ক্রয় করার কারণে আমাদের জাবেদাটা ছিল ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাহলে প্রদেয় হিসাব করতেছি, প্রদেয় হিসাবের ক্রেডিট ঘরে টাকাটা লিখবো, এটা আমাদের চিহ্নিত হয়ে গেছে। আর শিরোনামের ঘরে লিখলাম ক্রয় হিসাব 50,000, ক্রেডিট ব্যালেন্স 50,000। এরপরে জানুয়ারির 30 তারিখ তাদেরকে আমরা নগদে পরিশোধ করলাম 30,000 টাকা, তাহলে আমাদের জাবেদাটা হয় প্রদেয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট ঘরে 30,000 আর নগদান হিসাব দিয়ে লিখতে হলো, তাহলে ব্যালেন্সের ঘরে আসলো 20,000 টাকা। এরপরে এটি টি ছকে দেখানো হয়েছে, দেখো টি ছকটা যারা চলমান বুঝো এরা খুব সহজেও আবার করে ফেলতে পারো। তো চলমান জেরের যেটা ডেবিট ঘরে টাকাগুলো ছিল সেখানে এগুলা দেখো ডেবিট ঘরেই আছে, আর যেগুলো ক্রেডিট ঘরে ছিল সেটা ক্রেডিট ঘরেই বসানো হয়েছে। তারপরে ডেবিট দিক যেহেতু বড়, ডেবিট দিক যোগ করে 3,30,000, এই যোগফলটাই ওখানে নেওয়া হয়েছে 3,30,000, তারপরে যোগ বিয়োগ করে এটা ব্যালেন্স নির্ণয় করা হয়েছে, ব্যালেন্স সিডি। আর চলমান জের ছকে এটাকে উদ্বৃত্ত আবার টেনে নিতে হয়, অর্থাৎ যেই দিকের যোগফল বড় সেই দিকের ক্লোজিং লাইনের নিচে, এই যে ডাবল লাইনটাকে তোমরা অনেকে আবার জের টানা বলো, এটা জের টানা না, জের টানা হলো ক্লোজিং লাইনের নিচে আমরা যে আবার ব্যালেন্স বিডি লিখলাম পরবর্তী মাসের 1 তারিখে, এটাকে বলা হচ্ছে জের টানা, মানে জেরটাকে টেনে তার যথাস্থানে নিয়ে আসা। এখন খতিয়ান করতে গেলে
সনাতন পদ্ধতিতে কিভাবে করতে হয়, যেদিকে বিডি আছে রেওয়া মিলের সেই দিকেই বসবে। যেমন ক্রয় হিসাব, ব্যালেন্স বিডি কোন দিকে আছে এখন, যে টেনে ডেবিট দিকে, তাহলে তুমি ক্রয় হিসাব লিখে রেওয়া মিলের ডেবিট ঘরে লিখবা। তাহলে এটা কি বলা হচ্ছে, জের টানা। আবার একটু বলি, যদি সনাতনে কেউ তোমাকে এমনি জানার জন্য প্রশ্ন করে যে সনাতন পদ্ধতিতে কোনো হিসাবের ব্যালেন্স সিডি যেই দিকে থাকে ব্যালেন্সটা কি সেই দিকের না অন্য কোনো দিকের, তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে ব্যালেন্স সিডি যেদিকে লেখা হয়েছে ওই ব্যালেন্সটা হবে ওই হিসাবের এই উল্টা দিকের ব্যালেন্স। যেমন ক্রয় হিসাবের ব্যালেন্স সিডি আছে ক্রেডিট দিকে, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে ক্রয় হিসাবের ব্যালেন্স সিডি এটা কোন দিকের ব্যালেন্স, তখন তুমি আসলেই বলতে হবে এটা ডেবিট ব্যালেন্স। সিডি তো লেখা হয়েছে এটা সমান করার জন্য, এখানে কম ছিল এজন্য টাকাটা এনে আমরা সমান করে দিলাম, কিন্তু ব্যালেন্সটা হলো ব্যালেন্স বিএটি অর্থাৎ ডেবিট দিকের ব্যালেন্স। এইভাবে মূলধন হিসাবটা করা হয়েছে, বাকি 6টা হিসাব একই নিয়মে দেখানো হয়েছে সনাতনে। এরপরে আরেকটা সমস্যা আছে, দেখো মনে হয় 2 নাম্বারটা। জনাব হাবিব একজন চিকিৎসক, তার মানে একটা দিয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান আর একটা সেবামূলক প্রতিষ্ঠান। তিনি 2019 সালের মে মাসের 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা আর কিছু চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসছে। সেই চিকিৎসা সরঞ্জাম গুলো এখানে বাবা তোমাদের যেটা একটু সরাই নাও যারা অ্যাটেন্ডেন্স দিয়েছো, যেমন আশিকুর রহমান, আরো আছে কে, হাসান কি, হাকিম। তোমরা তোমাদের এর একটা জিনিস শো হচ্ছে, এটা সরাই না দিলে আমি টাকার সংখ্যাগুলো ঠিক মতো দেখতে পাচ্ছি না। তোমাদের কমেন্টস এরিয়াগুলো সরাই নাও। এরপরে উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। একজন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে নগদ 10,000 টাকা পাওয়া গেল, তার মানে নগদ টাকা পাওয়া গেছে, যাবেটা কি হবে, নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। ধারে সেবা প্রদান করা হলো, তার মানে চিকিৎসা সেবা দিয়েছি কিন্তু টাকাটা পাই নাই, তাহলে হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। একজন রুগীকে সেবা প্রদান করে 8,000 টাকার বিল তৈরি করা হলো, এটাও ধারে সেবা প্রদান করা, তাহলে এন্ট্রিটা হবে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। একজন রুগীকে সেবা প্রদান করে নগদ 15,000 টাকা পাওয়া গেল, এখানে হলো আমরা নগদে পেয়ে গেছি, তাহলে এন্ট্রিটা হবে নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। তারপরে আবার 25 তারিখ বলা হচ্ছে একজন রোগীর নিকট হইতে ভবিষ্যৎ চিকিৎসার বিনিময়ে অগ্রিম পাওয়া গেল, এটা হলো এখনো সেবা দেই নাই, ভবিষ্যতে তার চিকিৎসা আমরা করব সেই জন্য টাকাটা অগ্রিম নিয়ে নিলাম, তাহলে এন্ট্রি হবে নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। 30 তারিখ মের 25 তারিখে গৃহীত অগ্রিমের বিপরীতে 8,000 টাকার সেবা প্রদান করা হলো, ওই যে 25 তারিখে টাকা নিলাম, 30 তারিখে এসে 8,000 টাকার সেবা আমরা দিয়ে ফেললাম, তার মানে এন্ট্রি হবে অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে এখানেও কয়টা খতিয়ান হবে সেটার আলোকে তোমাকে কথা বলতে হবে। দেখো এখানে 5টা খতিয়ান, একটা বলা হচ্ছে নগদান হিসাব, একটা মূলধন হিসাব, একটা সেবা আয় হিসাব, একটা প্রাপ্য হিসাব, একটা অনুপার্জিত সেবা আয় হিসাব, এই 5টি। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে সবার আগে সেটা হলো তুমি লেনদেনগুলা দেখে হয় জাবেদা করে অথবা লেনদেনগুলা দেখে যদি তোমার মনের ভিতরটা থেকে তুমি পক্ষগুলা বের করে আনতে পারো, তাহলে আগে আসলে পক্ষগুলা না হয় কোথাও লিখে ফেলবা এটা জায়গায়, যে আমার এই লেনদেন থেকে যেহেতু আমাকে খতিয়ান করতে বলছে এতটি খতিয়ান হবে আমার, তাহলে তুমি পরবর্তীতে ধারাবাহিকভাবে সেই খতিয়ানগুলা তৈরি করে চলে আসবা। তো এখানেও 2টা চলমান যে ছকে দেখানো হয়েছে, প্রথমেই দেখো ওই যে নগদান হিসাবটা একই নিয়মেই আছে এবং সবই ডেবিট ব্যালেন্স একই নিয়মই আছে। এরপরে মূলধন হিসাব, এখানেও একটাই টাকা, নগদান হিসাব 1 লক্ষ টাকা, ক্রেডিট ব্যালেন্স, মূলধন সবসময় ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করে। তারপরে সেবা আয় হিসাব, এখানে 2টা সেবা আয়ের মধ্যে দেখা যাচ্ছে তোমার 5টা লেনদেন আসছে। একটা সেবা নগদে দেওয়া হয়েছিল 5 তারিখ 10,000 টাকা, যেহেতু সেবা এটা ক্রেডিট কিন্তু এই জন্য ক্রেডিট করে, ক্রেডিট ব্যালেন্সের করে। তারপরে প্রাপ্য হিসাব বাকিতে সেবা দেওয়া হয়েছে 20,000, তাহলে এখন আমাদের ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল 30,000। আবার প্রাপ্য হিসাব এটা যে বিল তৈরি করেছিল এটাও বাকিতে সেবা, তাহলে 8,000, ব্যালেন্স হয়ে গেল 38,000। তারপরে 20 তারিখ নগদের সেবা দেওয়া হয়েছে 15,000, তাহলে এখন 38 আর 15 যোগ করলে হবে 53,000। তারপরে 30 তারিখের যে সেবাটা আমরা দিয়েছি সেটা কিন্তু সেবা দিয়েছি, ওই দিন টাকা পাই নাই, টাকাটা পেয়ে গেছিলাম আগে, তাহলে আগে পাওয়ার পরেও আমি সেবা যেহেতু 30 তারিখ দিচ্ছি আমার আয়টা হবে 30 তারিখ, তবে সেখানে আমরা নগদান হিসাবও লিখতে পারলাম না, প্রাপ্য হিসাবও লিখতে পারলাম না, সেখানে আমাকে লিখতে হচ্ছে একটা দায় কমে যাচ্ছে আমার, অর্থাৎ অনুপার্জিত সেবা আয় নামক যে দায় ছিল সে দায়টি কমে এটা এখন আয়ে রূপান্তরিত হচ্ছে,
8,000 টাকা। এজন্য এটা ক্রেডিট, যেহেতু আয়, মোট আমাদের আয় হয়ে গেল 61,000 টাকা। প্রাপ্য হিসাব, এটা ব্যবসায়িক প্রাপ্য হিসাবের মতোই একই রকম। তবে এখানে সেবা আয় লেখা হয় 20,000, তারপরে আবার সেবা আয় 8,000। এই সবগুলোই প্রাপ্য হিসাব অলওয়েজ ডেবিট ব্যালেন্স শো করে ম্যাক্সিমাম টাইম। আমাদের আজকেও এটা ডেবিট ব্যালেন্সই আছে। মোট ব্যালেন্স হয়ে গেল আমাদের 28,000 টাকা। অনুপার্জিত সেবা আয়, তাহলে অনুপার্জিত সেবা আয় যেটা, সেটা একটু দেখো। এটা ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করার কথা সাধারণত, কারণ এটা দায় থাকে আমাদের। যেদিন আমরা গ্রহণ করেছি 25 তারিখ, তাহলে নগদান হিসাব লিখে আমরা ক্রেডিট ঘরে লিখলাম 10,000, ক্রেডিট ব্যালেন্সের ঘরেও লিখলাম 10,000। তারপরে যেদিন 30 তারিখ আমরা সেবা দিলাম, সেদিন আমাদের সেবা আয় লিখে ডেবিট করতে হয়েছে 8,000। আর তাহলে ব্যালেন্স আমাদের এখন কমে গেল, কারণ ব্যালেন্সটা ছিল ক্রেডিট 10,000, এখন ডেবিট হয়ে গেল 8,000। তাহলে এখন আর ক্রেডিট অবস্থায় ব্যালেন্স থাকবে 2,000। দ্যাট ইজ আমরা এখনো সেবা দিই নাই। ওই যাদেরকে সেবা দিব বলে টাকাটা নিয়েছি, তাদের কাছে আমরা দায়বদ্ধ আছি 2,000 টাকার জন্য। এ ছিল আমাদের খতিয়ানগুলি। তাহলে যারা জাবেদা পারবে আসলে, এদের জন্য খতিয়ান আসলে কোনো বিষয় না। আমাদের যদি জাবেদার বেসিকটা স্ট্রং হয়, শক্তিশালী থাকে, তাহলে দেখবে যে আমাদের খতিয়ানও ভুল হবে না। আর যদি জাবেদা স্ট্রং না হয়, তাহলে খতিয়ানে ভুল হয়ে যেতে পারে। এজন্য সবার আগে জাবেদাগুলোকে স্ট্রং করতে হবে। তোমাদের এই যে মনে করো এখন যে ক্লাসগুলো চলছে, এই সুযোগে তোমরা যে সকল বইপত্র তোমাদের হাতে আছে, সেগুলো ধরে সেগুলোতে যে জাবেদাগুলো আছে, এগুলো নিজের প্র্যাকটিস করবা বাসায় বসে। কারণ অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। তুমি যতই প্র্যাকটিস করবা, জানা জিনিস যদি আবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে তোমার আরো জানা হচ্ছে, আরো জানার আগ্রহ হচ্ছে। এজন্য বাসায় বসে এমনি সময় নষ্ট না করে, যেহেতু তুমি কমার্সের মানুষ, কমার্সের সময় অতিবাহিত করার ভালো একটা জিনিস হলো তোমাদের অঙ্ক করা বসে বসে। তোমার মানসিকতা অন্যদিকে আর যাবে না। মোটামুটি জানা থাকলে তুমি সুন্দর সুন্দর করে অঙ্কগুলা করতে পারবা এবং বিভিন্ন জিনিস দেখতে পারবা। এই জিনিসটা করবা। তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে। কারো প্রশ্ন আছে কিনা এটা একটু জানাবা আমাকে। স্যার আমার একটা মানে অফ টপিকের কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার কেউ যদি কর্জ নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে স্যার কর্জ হিসাবে যাবে কি হবে? কর্জটা তোমাকে খেয়াল করতে হবে, এটা কি ব্যক্তিগত কর্জ না এমনি শুধু কর্জ। যদি ব্যক্তিগত কর্জ বলে, তাহলে হবে নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। কারণ মালিক এটা নিজের টাকা দিয়ে ভবিষ্যতে পরিশোধ করবে ওই লোককে, প্রতিষ্ঠান থেকে পরিশোধ করতে হবে না। তাহলে টাকাটা আমাদের প্রতিষ্ঠানে আসলো মালিকের মূলধন হিসাবে। আর যদি কর্জটা প্রাতিষ্ঠানিকভাবে পরিশোধ করতে হয়, যদি শুধু কর্জ থাকে, মানে ব্যক্তিগত ভাবটা উল্লেখ নাই, হুম, তখন বলতে নাই। হবে নগদান হিসাব ডেবিট, কর্জ হিসাব ক্রেডিট। তখন কিন্তু এটা আর মালিকের মূলধন হলো না। তখন একদিকে নগদ টাকাও আসলো, আরেকদিকে আমরা আরেকজনের কাছে দায়ী হইলাম। আমরা তো দায়ী থাকি, হয় মালিকের কাছে দায়ী থাকি, না হয় কোনো ব্যক্তির কাছে দায়ী থাকি। মালিকের কাছে দায়ী থাকলে আমরা লিখি মূলধন হিসাব, আর মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে দায়ী থাকলে তখন আমরা লিখবো কর্জ হিসাব বা ঋণ হিসাব। তো এখানে একটু বলি তোমাকে, যদি বলা হয় বন্ধুর নিকট থেকে কর্জ নেওয়া হলো, বুঝতে হবে এটা ব্যক্তিগত, কারণ যেহেতু বন্ধু শব্দ উচ্চারণ করেছে। আর যদি বলা হয় বন্ধু। আত্মীয় থেকে জি স্যার। কর্জ নেওয়া হলো, কোনো আত্মীয় স্বজন তাও তুমি ব্যক্তিগত কর্জ মনে করতে পারো, তখন এটা মূলধন হিসাব নামেই এখানে আনয়ন করবা। আর যদি শুধু কর্জ বলে, বন্ধুও বললো না, জি স্যার। আত্মীয়ও বললো না, তখন তুমি কর্জ হিসাব নামে লিখতে পারবা। আর যদি এমনি ব্যাংকের কর্জ বলে, তাহলে কিন্তু এটা ব্যক্তিগত কর্জ হয় না, কারণ ব্যাংক কখনো আসলে ব্যক্তিকে কর্জ খুব একটা দেয় না। ব্যাংক কর্জ দিয়ে থাকে মূলত প্রতিষ্ঠানকে। এজন্য খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠানকে। কোন ভাষার মাধ্যমে কর্জটা আমার কাছে আসলো আসলে। ঠিক আছে? জি স্যার। তো শুধু কর্জ বললে প্রাতিষ্ঠানিক হিসাবে ধরে নিব? হ্যাঁ, ধরে নিতে পারো তুমি। প্রয়োজনে জাবেদাটা করে বা খতিয়ান করে নিচে একটা টিকা দিয়ে দিলা যে কর্জ ব্যক্তিগতভাবে পরিশোধ করা হবে না প্রাতিষ্ঠানিকভাবে পরিশোধ করা হবে, উল্লেখ না থাকার কারণে আমি প্রাতিষ্ঠানিক কর্জ হিসাবে ধরেই সমাধান দিলাম। তখন তোমার মার্কস তো কাটবেই না, বরং তোমার উপরে আরো অধিক সন্তুষ্ট হয়ে এখানে বেশি করে দেওয়ার তো কোনো সুযোগ নাই। অন্য কোথাও মার্কস যদি তোমাকে কম দেওয়ার ইচ্ছা থাকে, বলবে না এই ছেলেটাকে কম দিব না, কারণ তার অ্যাকাউন্টিং এর কনসেপ্ট অনেক ভালো। কারণ দেখা যায় তুমি এখানে 10-এ 10 পেয়ে গেছো, জি কিন্তু স্যার। আরেকটা জায়গায় তুমি একটু খারাপ করেছো, তোমাকে 8ও দিতে পারে ইচ্ছা করলে। কিন্তু এক্সামিনারের দৃষ্টিতে তুমি ভালো হয়ে গেছো একটা টিকা লেখার কারণে, একটা নোট লেখার কারণে, তখন তোমাকে ভাবলো না ছেলেটা তো আসলে বেসিক ভালো, তাকে এখানে হয়তো সামান্য একটু ভুল ত্রুটি হয়েছে, তাকে আমরা মাফ করে দিই, 10-এ 10ই দিয়ে দিই। তাহলে এটা হলো তুমি অন্য জায়গার জন্য একটা সিম্পেথাইজড হইলা, অন্য জায়গার জন্য তার
থেকে একটু দয়া জি, তুমি পেয়ে গেলা। এজন্য যে যে যেমন মনে করো আমরা যে যে ধর্মেই আছি, আমরা আমাদের আসল কাজগুলি ছাড়াও কিন্তু অন্য কাজগুলোও করি। কেন করি? ওগুলির মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় মাপ পেয়ে যেতে পারি। যে আমার ভালো কাজগুলোর পারি। জন্য যদি ভালো নাও হয়, অন্য যে কাজগুলো আমার অক্সিলারি ছিল সেগুলিকে আমি ভালোভাবে করার কারণে এগুলি আমার সাহায্য সহযোগিতা হয়ে গেছে। আমি এখন ভালো হয়ে গেছি সবার কাছে। ঠিক পরীক্ষার খাতাও একই রকম। এক্সামিনার তোমাকে কোথায় পুরস্কৃত করবে তুমি বুঝবা না। এজন্য তুমি তোমার জ্ঞানটুকু সেখানে প্রস্ফুটিত করার চিন্তা করতে হবে, দেওয়ার চিন্তা করতে হবে। আর কারো প্রশ্ন আছে? আর বেশিক্ষণ থাকবো না, কারণ থ্যাংক আমাকে ইউ স্যার। ওয়ার্নিং দিচ্ছে। আর প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন আছে? বাবজান, আজকে এখন দেখতেছি 33, একটু আগে মনে হয় 35-এ উঠেছিল। তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স কমে যায় কেন? সবাই কি অংশগ্রহণ করতে পারে না নাকি সমস্যা দেখাতে অনলাইনের কারণে? হুম? জি স্যার, অনেকের সমস্যা থাকে নেটে। সেটাও হয়। যাক, তারপরে এদেরকে চেষ্টা করবা একটু, বলবা যে ক্লাসগুলো যেন করে আসলে। কারণ এই করোনাকালীন সময় তো আর আমাদের কাছে কোনো বিকল্প আসলে নাই। থাকলে আমরা সেটাই জি স্যার, জি করতেছি। স্যার, হ্যাঁ, তো জি স্যার। আমার দেখা যাচ্ছে 35-এ ছিল এক সময়, এখন দেখা যাচ্ছে আরো কমে গেছে। তার মানে আমি 35 জন প্রেজেন্ট হিসাবে দেখাবো আর কি। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। তোমাদেরকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।